দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির প্রতিদিনকার সান্ধ্যকালীন আয়োজন গল্পকথার আজকের পর্বে। সাথে আছি আমি অর্চি রহমান, আর বরাবরের মতো আজকেও আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন এবং আপনাদের প্রিয় একজন অতিথি। প্রিয় দর্শক, আজ যিনি আমার সামনে উপস্থিত আছেন এবং তাকে নিয়ে আসলে বলতে গেলে গানের জগতের কথাই চলে আসবে। সাম্প্রতিক সময়ে তার নানান কথা, নানান ইন্টারভিউ কিন্তু আমরা শুনছি, দেখছি এবং ধীরে ধীরে কিন্তু আমাদের ভালো লাগার, ভালোবাসার জায়গাতে তিনি চলে এসেছেন। ছোটবেলা থেকেই গানের জগতের মানুষ তিনি। কেন বলছি? কারণ গান নিয়ে তিনি ছোটবেলা থেকে স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নের প্রতি সাহস জুগিয়েছেন তার বাবা মা, এবং সেই স্বপ্নের পথে হেঁটে গত বছর তিনি ইয়াংস্টার সিজন 2-এ চ্যাম্পিয়ন হয়েছেন। আমার মনে হয় আপনারা ইতিমধ্যেই বুঝতে পারছেন আমি কার কথা বলছি। গল্পে গল্পে তার সম্পর্কে কিন্তু আরও আননোন অনেক কিছুই আজকে আপনাদেরকে জানাবো। সাথে আছেন সঙ্গীত শিল্পী জাহিদ অন্তু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমিও ভীষণ ভালো আছি এবং আপনাকে সামনে পেয়েও ভালো লাগছে, কারণ গানের মানুষকে সামনে পেলে আমার ভীষণ ভালো লাগে। গল্প তো হয়, কিন্তু আসলে গানও শুনতে পারি। আর আপনার কণ্ঠে আমার বেশ কিছু পছন্দের গানের তালিকাও আমি একটু করে ফেলেছি, যে শুনে নিব আজকে গল্পের ফাঁকে ফাঁকে। ঠিক আছে। কিন্তু যদি গল্পে আগে যেতে চাই, প্রথমে আসলে একটু বলতে চাই যে দেশের একটা পরিবর্তনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, বলতে গেলে অনেক বড় রকমের একটা পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা কিন্তু আমাদের সবার জীবনকেই নানাভাবে বদলে দিয়েছে। যদি পরিবর্তনের পরের সময়টাতে ঠিক একটু জানতে চাই যে আসলে আপনার জীবন কতটা বদলেছে, বা আপনার আশেপাশে আপনি পরিবর্তনটা কতভাবে উপভোগ করছেন, বা আপনার অনুভূতিটা কেমন? আচ্ছা, প্রথম কথায় যেটা বলবো, বাক স্বাধীনতা পেয়েছি, মন খুলে কথা বলতে পারছি। আর পরিবর্তন যদি বলি, আমার ক্যারিয়ারের বেশ একটা বুস্ট আপ এসেছে, আমি অনেক কাজ করছি। তো সব মিলিয়ে যদি বলি, এই দ্বিতীয় স্বাধীনতার পরবর্তী যে সময়টা, এটা আমার খুব ভালো কাটছে এবং ব্যস্ততার মধ্যে কাটছে। কিন্তু এই সব কিছুর আগের যে গল্পটা, সেই সময় যখন ছাত্র আন্দোলনে আসলে আমরা সবাই আতঙ্কিত, আমরা সবাই গণ অভ্যুত্থান চাচ্ছি, আমরা সবাই আসলে একটা নতুন স্বপ্ন দেখতে চাচ্ছি একটু একটু করে, কিন্তু সেই সময়টা কারোর জন্য কিন্তু আসলে সহজ ছিল না, খুবই কঠিন ছিল। কেউ সক্রিয়ভাবে মাঠে নেমেছেন, কেউ যেভাবে পেরেছেন আসলে সাপোর্ট দিয়েছেন। ওই সময়টাতে আপনার অবস্থান কোথায় ছিল, কেমন ছিল, এবং আপনি তো আসলে সক্রিয়ভাবেই অংশগ্রহণ করেছিলেন, একটু সেই সময়কার কথাগুলো যদি জানতে চাই। আচ্ছা, আমি বেসিক্যালি 15 তারিখ রাত থেকেই ছিলাম, জুলাইয়ের 15 তারিখ থেকে, যেদিন আসলে ঢাকা ইউনিভার্সিটি এসিতে ওই কে তুমি কে আমি কে রাজাকার রাজাকার যে স্লোগানটা দেওয়া হয়, আমি ওই দিন থেকেই ছিলাম। অ্যান্ড সব সময় এটাই চেয়েছি প্রথম দিন থেকে। আমি প্রথম দিনে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে দেশ একনায়কতন্ত্রে পরিণত হয়েছে। এটা দিয়েছিলাম কারণ মানুষের বাক স্বাধীনতা ছিল না প্রথমত, অ্যান্ড স্পেসিফিক একটা দলই আর কি যাই চাচ্ছিল সেরকমভাবেই আর কি সব মানুষ অ্যাডজাস্ট করছিল। তো ওই ব্যাপারগুলো থেকেই যখন কোটা আন্দোলনটা শুরু হয় আমাদের, তখন ব্যাপারটা কিন্তু সরকার পতনে যায়নি, মানে আমাদের আসলে ধারণাই ছিল না, বা একদম চিন্তার বাহিরেই ছিল বলতে গেলে। তো এরপর ব্যাপারগুলো আসলে খারাপের দিকে গেছে 17 তারিখ 18 তারিখে 16 তারিখ যদি বলি, ঢাকা ইউনিভার্সিটির ছেলে মেয়েদের মারা হলো আমাদের। তো 18 তারিখের কথা যদি বলি, প্রাইভেটের যে ছেলে মেয়েগুলো কথা আপনি বলছেন, একদম আবু সাইদের মারা যাওয়ার পরের মুহূর্তগুলোই, সেই সময়টা আসলে সবাই যে যেখান থেকে পেরেছে, আসলে কেউ আর বাসায় বসে থাকতে পারেনি, সেই সময়টার কথা একটু বলছিলেন আপনি। আচ্ছা, ওই সময়গুলোতে হয়েছে কি, মনুষ্যত্ব বলে তো একটা কথা থাকে, প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে, দ্যাটস ওয়াই এতগুলো মানুষ নেমেছে। তো আমার দিক থেকে যদি বলি, আমি 15 তারিখ থেকেই সক্রিয়ভাবে মাঠে থাকার চেষ্টা করেছি সব সময়। তো মাঠে ছিলাম, অনলাইনেও যতটুকু পেরেছি আর কি পোস্ট শেয়ার করেছি, এবং আমার ফ্রেন্ড লিস্টে বা আমার লিস্টে যারা আছে সব, আমি তো ঢাকা ইউনিভার্সিটিতে, তো পলিটিক্যাল যারা পার্সন আছে সবাই আর কি লিস্টেড। এবং আমার হোমটাউন বগুড়ার যারা পলিটিক্স করে তারাও আমার অ্যাকাউন্ট আছে, কারণ অনেক প্রোগ্রাম করা হয়েছে, তারা সবাই আমাকে চেনে। যেমন আপনি বলছিলেন RTV ইয়াংস্টার সিজন 2 চ্যাম্পিয়ন। তো ওইটার পরে আর কি ব্যাপারটা এমন হয়েছে যে বগুড়াকে রিপ্রেজেন্ট করেছি, তো ওই জায়গার লোকজনও যারা পলিটিক্স করে, সবাই চেনে আর কি। তো ওই জায়গা থেকে রেগুলার পোস্ট করা, মানে তারপরে আন্দোলনে যাচ্ছি সেগুলো দেখানো যে হ্যাঁ আমি আন্দোলনে আছি,
এই ব্যাপারগুলো একটু তো প্রবলেমেটিক ছিল, বাট ভয় করেনি কখনো। আচ্ছা, জীবনের হুমকি কখনো কি মনে হয়েছে যে বাসা থেকে বের হয়েছেন, হয়তো বাসায় নাও ফেরা হতে পারে? আর হ্যাঁ, আমি একদিন একটা ঝামেলায় পড়েছিলাম অলমোস্ট, আসলে 17 তারিখের দিকে, 17 কি 18 হবে। তো এত বাজে অবস্থা যখন সব দিকে, আমি তখন ছাত্রলীগেরই 6-7 জনের মধ্যে যাচ্ছিলাম রাতের বেলা, কারণ আমার যেতে হচ্ছিল, যেতেই হবে এইরকম। আর এমন একটা জায়গাতে যেখানে নেটওয়ার্ক থাকে না। তো যদিও তারা আমার পূর্ব পরিচিত, কিন্তু ওই সময়ে তো সবাই সবার এগেইনস্টে, যেহেতু আমি সক্রিয়ভাবে আছি, ওরা দেখছে আমাকে, বাট আমার যেতেই হবে এরকম, মানে বাধ্য আমি যেতে। ওই দিন ভেবেছিলাম যদি ওখানে জাস্ট একটা যদি কোয়েশ্চেনও করে তোমার প্রবলেম কি, এরকম, এরপরের কাহিনী কি হবে আমার জানা আছে, কারণ এরপরে ওই সময় তো কে কাকে কখন মেরে ফেলেছে এগুলোর কোনো হিসাব নেই। হ্যাঁ, তো ওই দিন আর কি অনেকটা ভয় পেয়েছিলাম। ওই দিন আমার লোকেশনে শেয়ার করেছিলাম আমার ট্রাস্টেড 2 জন ফ্রেন্ডের সাথে, যে আমি যদি মানে কোনো প্রবলেম হয়, দেখিস যে একটা জায়গাতে স্টাক হয়ে আছি, তাহলে একটু খোঁজ খবর নিস। আচ্ছা, এরকম। তো এরপর যদি বলি যে সবার যে আন্দোলনটা 17-18 তারিখের দিকে যদি বলি, প্রাইভেট ইউনিভার্সিটি ছেলে মেয়েরা যেটা করেছে সেটা একদম মানে খুবই প্রশংসনীয়। সবকিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সব চেঞ্জ হয়েছে তখন। তো এটার সময় হয় কি, 17 তারিখে আমাদের তো ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের বের করে দেয়, আমরা সবাই চলে আসি। হ্যাঁ, 6:30টার দিকে রেড অ্যালার্ট জারি করে দেওয়া হয়। আমি তখন 6:30টার দিকে ক্যাম্পাসে যাই, ঢুকতে দেবে না যখন, তখন আইডি কার্ড দেখানোর পরেও অনেক মিথ্যাটিত বলে আর কি ভেতরে গিয়েছি যে অবস্থা কিরকম দেখার জন্য। তখন টিএসসিতে কিন্তু ঠিকই ছাত্রলীগের ছেলেপেলে ছিল। আচ্ছা আচ্ছা। আবার ভিসি চত্বরে ছিল হলো বিজেপির লোক, পুলিশ, এরা ছিল। এবং এই সময়টার বিস্তারিত আরো গল্প তো আছে আমি জানি, ছোট্ট একটা বিরতি পরে সেই গল্পে আবারও ফিরে আসছি। অবশ্যই। প্রিয় দর্শক, গল্প কথায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, কথা বলছিলাম সঙ্গীত শিল্পী জাহিদ অন্তুর সাথে। চলে যাচ্ছে আবারও তার কাছে। যেই গল্পে ছিলাম, এবং ওই মুহূর্তটা এতটা ক্রুশিয়াল ছিল, ক্রিটিক্যাল ছিল, মানে ওই সময়টার কথা মনে করলে না এখনো মানে অন্যরকম লাগে, সেটা আসলে গায়ের লোম আসলে দাঁড়িয়ে যায়। এবং সেখানে আপনি সক্রিয়ভাবে দেখেছেন, থেকেছেন, এবং নিশ্চয়ই আপনার সহপাঠীরা অনেকেই আহত হয়েছে, আপনি চোখের সামনে কারো জীবন হারাতেও দেখেছেন, মানে এই বিষয়গুলোকে আসলে আপনি কিভাবে তখন নিয়েছিলেন? ব্যাপারগুলো কি, আমার নিজের ভাই বেশ কয়েকজন, মানে নিজের ভাই বলতে এখানে ঢাকাতে আর কি, আমি তো বগুড়া ছিলাম, তো ঢাকাতে আর কি যারা আমার সব থেকে কাছের এই মানুষগুলোই আর কি আহত হয়েছে। এমন স্প্রিন্ট লেগেছে একজনের শার্টটা, একজনের পায়খানে মানে একদম পুরোটা কেটে গেছে। ইভেন আমাদের যখন দেশ স্বাধীন হয় 5-6 তারিখের দিকে, ও 18 তারিখে ও প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট, নর্থ সাউথের, স্বপ্ন ভাই, ওর এটা আর কি কেটে যায় এখানে ছাত্রলীগের একটা ইয়েতে, এবং একটা ঘুষি লেগে ওর 2টা দাঁত পড়ে যায়। ও যখন এতদিন পরে এটা খোলে তখনও রক্ত বেরোচ্ছিল। অ্যাটলিস্ট তো 20 দিন হবে, 15-20 দিনের ব্যাপার, তারপরেও রক্ত বের হচ্ছিল, এরকমভাবে জখম হয়েছে। তারপরে এক ভাইয়ের তো স্প্রিন্ট লেগেছে অনেকগুলো গলার মধ্যে, চোখের এখানে। তাকে নিয়ে পপুলারে গিয়েছি, ধানমন্ডি পপুলার যেটা, সো ওখানে আমাদের ফ্রি ট্রিটমেন্ট দিয়েছে ওই দিন। হ্যাঁ, ওই দিন একটা ব্যাপারে আর কি ভয় লাগছিল, কারণ আমার বাসা হলো ধানমন্ডিতে, তো আমাদের জিগাতলা দিয়ে পপুলার যেতে হয়, তো জিগাতলা হলো আওয়ামী লীগের পার্টি অফিস। সো তখন তো রাস্তায় মানুষ নেই, কয়েকটা রিক্সা যাচ্ছে, এখন আমি ওনাকে নিয়ে যাচ্ছি, নিয়ে যাই মানে যেতেই হবে, কারণ স্প্রিন্টগুলো তো ভেতরে এখনো, তো হ্যাঁ মানে ক্ষতি হতে পারে ইন ফিউচারে। তো নিয়ে যাওয়ার সময় ভয় পাচ্ছিলাম যে কোনো কিছুই হতে পারে, কারণ যখন মানে রিক্সা যদি একবার আটকে দেয়, দিয়ে বলে যে কোথায় যাচ্ছে, যাওয়ার উপায়, হ্যাঁ শেষ, ওখানে আর কিছু বলারই নেই। তো আল্লাহর রহমতে ওই দিন আর কিছু হয়নি। আমি ওনাকে নিয়ে গেছি, ফ্রি আমাদের ট্রিটমেন্ট দিয়েছে, টাকা পয়সা নেয়নি পপুলার থেকে। দেন ওখান থেকে আবার বাসায় নিয়ে এসেছি ওই সেম রাস্তা দিয়েই। তো আরও অনেকেরই ক্ষতি হয়েছে, যেমন আমার তেমন কথা, আমি মানে মাইর খাই নেই, বাট আমার ভোকাল ইনজুরি হয়েছে, যেমন ওই টিয়ার শেল গ্যাসের মধ্যে পড়েছিলাম, তো ভেতরে এটা যাওয়ার পরে আমি 7-8 দিনের মতো একদম চুপ, কথা বলা বা মানে আমি গান গাইতে পারতেছিলাম না, যেটা সব থেকে বেশি কষ্টের আমার জন্য। অবশ্যই। তো গান গাইতে গেলে ক্র্যাক করতেছিল, স্কেল মিলাতে পারতেছিলাম না, মানে অনেক প্রবলেমই ছিল আর কি। তো এই ব্যাপারগুলোই, আর মৃত্যু দেখেছি অনেক,
মানে সেটা আসলে 17 তারিখে যখন সায়েন্স ল্যাব দিয়ে যাই, তখন আমি বেসিক্যালি সায়েন্স ল্যাব দিয়ে টিএসসি গিয়েছিলাম। টিএসসি গিয়ে দেখেছি যে ছাত্রলীগের সব ছেলে পেলে ওরা টিএসসি, যেটা আমাদের অডিটোরিয়াম বলেন বা টিএসসি মেইন যে চত্বরটা, হ্যাঁ ওটা ছিল ওদের অস্ত্রাগার, ওখানেই সব অস্ত্র ছিল। আমি তো ক্যাম্পাসের, যদিও চেনে সবাই, তারপরেও আর কি মাস্ক ছাড়াই গিয়েছিলাম, ভয় পাচ্ছিলাম সে যদি এখন চেনে বলে যে খুব তো অ্যাক্টিভ থাকিস এরকম, ওই ভয়গুলো পাচ্ছিলাম। বাট তারপরেও গিয়েছি আমি, ওই সাকিবের দোকানে গিয়ে তখন বসে আছি অ্যান্ড দেখছিলাম আর কি যে কারা কি কি করছে। পরিচিত অনেক মুখ দেখেছি ক্যাম্পাসেরই, তো সময়টা বিশ্বাস করতেও নিশ্চয়ই কষ্টের ছিল। এবং এই সময়টাতে আসলে আপনার পরিবার কি ভূমিকা রেখেছে? তাদের, আপনারা আমি যতটুকু জানি 3 ভাই আপনারা, তাদের নিশ্চয়ই মনে অনেক ভয় ছিল, আতঙ্ক ছিল, শঙ্কা ছিল, এবং অনেকের কাছেই শুনেছি যে বাবা মা আসলে যেতে দিতে চাননি, অনেককে দরজা বন্ধ করে রেখেছেন ঘরে, যেন ছেলেটা বেঁচে থাকে, জীবনটা যেন থাকে। ওই সময়টা আপনার পরিবার কি ভূমিকা রেখেছে বা বাবা মা কি বলেছে? আচ্ছা, অহংকার করছি না বা কিছু এরকম করে বলছি না, আমরা 3 ভাই আমি দেখেছি। আমার ছোট ভাইটা শুধু বাসায় থাকে বাবা আমার কাছে, তাকেও আমি দেখেছি সক্রিয়ভাবে থাকতে। এন্ড আমি যখন নিষেধ করতে যাব, আমারই তো মানে আমিই তো যাই, সেটা তো বলার উপায় নেই না। তখন আমি শুধু ওইটুকু বলি যে একটু সাবধানে থেকো, আর মানে ওকে আর বেশি কিছু বলিনি। ও পুলিশের মার খাইছে দেখছি, যে পাটা ফুলে গেছে। ছোট ভাই ও ক্লাস 10-এ পড়ে মাত্র, আবির নাম। আর বড় ভাইয়া বেসিক্যালি জাহাঙ্গীরনগরের স্টুডেন্ট, তো জাহাঙ্গীরনগরেই তখন মানে ও এখনো জাহাঙ্গীরনগরে হলে, হ্যাঁ লেখাপড়া শেষ হয়েছে, হলে থাকে। তো ও ভাইয়া বেসিক্যালি জাহাঙ্গীরনগরে যেদিন অ্যাটাক হয়, বেসিক্যালি 17 তারিখ খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, রাতে ফজরের সময়। আমি তখন রুমে, তখন আমাকে কল করেছে, আমি আর পারতেছি না, আমি যাব। আমি বললাম প্লিজ যাও। আমার গুজবাম্প এগুলো বলতে গেলে ওই সময়ের কাহিনীগুলো, তো যুদ্ধে যাওয়ার মতো কথা, এবং বিদায় নিয়েই চলে যাওয়া প্রায়, যে আমি যাচ্ছি। তখন ওই দিন জাহাঙ্গীরনগরে তো খুব বাজে একটা অবস্থা হয়েছিল। পরে গিয়েছে, ভাইয়া সক্রিয় ছিল তারপর থেকে, এবং বেশ কয়েকজন স্টুডেন্টকে হাসপাতালে নিয়ে গেছে সে। মানে আমি আর কি খুশি, আমার ফ্যামিলি আর বাবা মার যে কথা বলবো, মানে আল্লাহ খুব ভালো একটা পরিবার দিয়েছে, খুব ভালো একটা বাবা মা দিয়েছে আমাকে, যারা আমাকে গানের দিকেও কখনো বাধা দেয়নি। এবং এই আন্দোলনেও শুধু বলেছে যে একটা সময় গিয়ে যখন দেখছে যে না পসিবল না, যে যাবেই, কারণ আমি তো বাইরে থাকি, তখন শুধু এটা বলেছে মরে না গেলেই হলো। সেই সময়টাতে আসলে বাবা মারও মন আর টিকে থাকার মতো উপায় ছিল না, কারণ এত সন্তানের মৃত্যুতে তারা আসলে নিতে পারেনি। অনেক বাবা মা তখন জোর করেও ছেলেদেরকে বলেছে যে তোমরা এবার যাও, তোমরা তোমাদের বন্ধুদের পাশে দাঁড়াও। এবং এই বিষয়গুলো নিয়ে আসলে দীর্ঘ সময় যেটা বলছিলাম, আমি কথা বলতে বলতে আমারও আসলে গুজবাম্পস হচ্ছে, কিন্তু আরো কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আনবো ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, গল্প কথায় নিচ্ছে আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম গল্প কথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী জাহিদ অন্তু। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। যে গানের গল্পে নিয়ে আসলে আমি শুরুতে বলেছিলাম যে অনেক অনেক গানের গল্প আছে, আসলে এমন গল্প দিয়ে শুরু করেছি যে অন্যান্য গল্পে যেতেও মন চাইছিল না। গান শুনতে ইচ্ছে করছে একটু এই মুহূর্তে আমার, কিন্তু সেটার রিকোয়েস্ট একটু পরে রাখছি। গানের গল্পে আসতে চাই, এবং শুরুতে আমি কিন্তু বলেছি যে আসলে এই সময়টাতে এই গান নিয়ে, সঙ্গীত পথ চলা নিয়ে, সঙ্গীতের এই পথে আপনার যাত্রা শুরু হয়েছে, বেশ খানিকটা সময় কিন্তু হয়ে গেছে, এবং এই মুহূর্তে আপনি বেশ আলোচনা সমালোচনায় আছেন। সেই কারণটা আমি একটু বলে দিই, তারপরে বাকিটা আপনার থেকেই শুনবো। ইন্ডিয়ান আইডলের বাছাই পর্বে আপনি অংশগ্রহণ করেছিলেন, এবং 2টি পর্বে আপনি উত্তীর্ণ হয়েছেন, 3য় পর্বে আপনি বাছাই পর্ব থেকে বাদ পড়েছেন। এই বিষয়টা সবকিছু মিলিয়ে আসলে অভিজ্ঞতা কি ছিল, বা এত যে সমালোচনা আলোচনা হচ্ছে, এক কথায় আসলে কি বলে দিতে চান এগুলো নিয়ে? ব্যাপারটা হচ্ছে আমার কাছেও অনেক কল্পনাতীত ছিল যে আসলেও ওদের সাথে কম্পিট করতে পারবো কিনা। বাট যদি আমার দিক থেকে বলি, আলহামদুলিল্লাহ সব ভালো হয়েছে। আর সমালোচনা তো
আমি কখনোই আসলে সমালোচনার মুখে পড়িনি। আমার 3-4 বছর হলো, বা 2-3 বছর যদি বলি, মানুষ তো চেনে। তো আমি কখনো কোনো বাজে কথাও শুনিনি। বাট এখন আর কি মানুষ ভাবছে আর কি যে আমি এটার পরে কেন গিয়েছি বা এরকম কিছু। আমি কিন্তু গিয়েছি 17 তারিখে, তখন এত কনফ্লিক্ট ছিল না। অগস্টের 17 তারিখে। তো এটা নিয়ে যার কি মানে মিসকনসেপশন যেটা হয়েছে আর কি, যে এটার পরে কেন গিয়েছে বা এরকম কিছু, আমি আগে গিয়েছি। আচ্ছা। এটার পর আমার ফিরে আসা, এবং আর কি ইন্ডিয়ান আইডলের ব্যাপার যদি বলি, আমার খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে, এবং আমি অনেকগুলো ফ্রেন্ড বানিয়েছি ওখানে, যারা তাদের সাথে এখনো যোগাযোগে আছেন? হ্যাঁ, ওরা আমাকে মানে ইভেন ফাইনাল রাউন্ডে যারা ছিল ওদের সবার সাথে আমার কথা হয়। তো কেন বাদ পড়েছি এগুলো তো আসলে হয়তো ভালো গাইনি, বাট এখানেই তো আসলে জার্নিটা শেষ না, মানে এখানে এত হতাশা হওয়ার আসলে কিছু নেই, কারণ আপনি একটা আমাদের দেশে রিয়েলিটি শো জিতেছেন, সেখানে আপনি চ্যাম্পিয়ন হয়েছেন, এবং এই যাত্রাটা মাত্রই তো শুরু, যেটা আপনিও বলছিলেন কয়েকটা বছর হয়েছে প্রফেশনালি আসলে আপনি চিন্তা করছেন সঙ্গীতকে নিয়ে পথ চলার, এবং ইতিমধ্যে আপনার বেশ কিছু মিউজিক ভিডিওর কাজ হয়েছে, অনেকগুলো মৌলিক গান হয়েছে। গানকে ঘিরে আসলে কি স্বপ্ন দেখছেন এখন, বা কি ভাবনা কাজ করছে? আচ্ছা, প্রথম যে ব্যাপারটা কাজ করে গান নিয়ে, আমার মনে হয় যে গড গিফটেড জিনিস, তো দেশকে একটা ভালো জায়গায় রিপ্রেজেন্ট করতে চাই। আচ্ছা, এটা প্রথম লক্ষ্য। আর এরপরে ইন্ডাস্ট্রিতে ভালো কিছু কাজ রাখতে চাই, এবং সবাই যেন মনে রাখে, যেমন আমাদের গুণী শিল্পীরা যারা ছিলেন এ পর্যন্ত, যাদের গান আমরা এখনো শুনি, তো ওইরকম একটা প্লেস জাস্ট মানে চলে যাওয়া, পৌঁছে যাওয়া সে পর্যন্ত, তাহলে তো স্বপ্নের সেই পূরণের পথে যাওয়া হয়ে যাবে। এবং আমি আসলে উড়ো উড়ো একটু খবর শুনেছি যে গানের সাথে আপনার অভিনয়ের প্রতি অনেক ঝোঁক আছে, তাহলে কি সঙ্গীত শিল্পী না হলে, বা যদি সঙ্গীত শিল্পী না হতেন, আপনি কি অভিনেতা হতেন? অফার আসছে, এখন দেখি, আমি এখনো শিওর না। আচ্ছা, কারণ অভিনয় তাকে করিনি, একটু তো নার্ভাস। দেখি যদি সব ঠিকঠাক মনে হয় তাহলে করতে পারি, জানি না দর্শকরা কিভাবে নেবে। এই যে অভিনয়ের আসলে পুরো ব্যাপারে কোন বিষয়টা আপনার খুব ভালো লাগে বা আপনাকে আকৃষ্ট করে? এই যে ধরুন, অনেকগুলো মানুষের সামনে আপনি একটা ডিফারেন্ট একটা রোল প্লে করছেন, মানে যেটা হয়নি, হ্যাঁ যেটা হয়নি বা আপনি না যেটা, সেটাও প্রেজেন্ট করছেন এত সুন্দরভাবে যে মানুষ ওইটা দেখেও আর কি ফিল করছে যে না অ্যাকচুয়ালি এটা হচ্ছে। তো ব্যাপারটা আমার কাছে একটু ম্যাজেস্টিক লাগে, যে অনেক সুন্দর একটা ব্যাপার, যে যেটা নেই ওখানে সেটা আপনি তুলে ধরছেন এবং মানুষ সেটা খুব ভালোভাবে গ্রহণ করছে। তো এই ব্যাপারটা পছন্দের, দেখা যাক। আর আমার এক্সপ্লোর করতে ভালো লাগে সবকিছু নতুন, দেখি কি হয়। যদি আপনি এক্সপ্লোর করতে চান, বা আপনার যেহেতু স্বপ্ন আছে গান নিয়ে, সেটা তো পূরণ হবেই, এবং অভিনয়ের স্বপ্ন আশা করছি পূরণ হবে, কিন্তু আমি যদি জানতে চাই যে আসলে যদি আপনি কাজ শুরু করেন নায়িকা হিসেবে, আপনি কাকে চান আপনার বিপরীতে প্রথম কাজে? টাফ কোয়েশ্চেন, ইজি কোশ্চেন। পছন্দের যে মানুষের নাম মাথায় আসবে সেটা বলে দিতে হবে। আচ্ছা, আমার তো ভালো লাগে জয়া বুকে। আমারও জয়া বুকে সবার ভালো লাগে। জয়া হাসানকে কে না পছন্দ করে? আমার মনে হয় সেই স্বপ্নটা আপনার পূরণ হয়ে যাবে, কারণ আসলে যারা স্বপ্ন দেখতে জানে তারা কিন্তু স্বপ্ন পূরণের পথে হাঁটতেও জানে। একটু গানের প্রসঙ্গে যদি আবার ফিরে আসি, গান নিয়ে এখন কি কাজ হচ্ছে, বা এই যে পরিবর্তনের সময়টার আমরা কথা বলছি, তারপরে আসলে গান নিয়ে কি ভাবনা আপনার? নতুন কেমন কাজ করতে চান? আমি এখন ফোকাস করছি আর কি নতুন মৌলিক গানগুলো নিয়ে, যেগুলো একদমই আমার ব্যক্তিগতভাবে হবে। তো অনেকগুলো গান করেছি, এর মধ্যে 20টার উপর গান করা হয়েছে, মৌলিক গানই শুধু, জাস্ট রিলিজ হওয়া বাকি। একটা একটা করে হয়তো রিলিজ হয়ে যাবে কিছুদিন পর। অ্যান্ড অনেকগুলো অফার আসছে অনেকগুলো জায়গা থেকে, অনেক মানে দেশের সবচেয়ে ভালো ভালো জায়গাগুলো থেকে, নাম না বলি। তো ওই জায়গাগুলোতে এখনো মানে আমার কয়টা দিন খুবই ব্যস্ত কাটছে, তো এগুলো শেষ হয়ে গেলে সবার সাথে বসে মানে মিটিংগুলো কমপ্লিট করে তারপরে ওই কাজগুলো করবো ইনশাল্লাহ। বা অনেক অনেক প্ল্যানিং, এবং এই বছরের অল্প কিছু সময় আসলে বাকি আছে, দেখতে দেখতে বছরটা চলে গেছে, বাট আশা করছি এর মাঝে আপনি নতুন নতুন কাজ দর্শকদেরকে উপহার দেবেন। এবং আমি যেটা বলেছিলাম যে আমার তো রিকোয়েস্ট আছে এই গানের, সেই গানটা একটু শুনতে চাই, বা আপনার পছন্দের কোনো গানও আসলে যদি শুনতে পারি, কয়েকটা লাইন যদি মুখটা আমাদেরকে একটু শোনান, সেই গানে আমি ফিরছি। তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেটা আমি আসলে কোনোদিনও এই সমালোচনাটা নেইনি, হয়নি কখনো, যদিও এখনো ওইভাবে হচ্ছে না। ম্যাক্সিমাম মানুষ আমাকেই সাপোর্ট করে, এই 90% বলবো, যে কারণ
সমালোচনার কি আছে? আমি তো খারাপ কিছু করি নাই। অবশ্যই। আমি আমার জায়গা থেকে, দেখুন, যখন কোথাও যাই আমরা দেশের বাহিরে, তখন কিন্তু এটা মাথায় থাকে যে আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করছি, দেশের হয়ে আসছি। এখন এখানে যদি আপনার দেশের মানুষ ভাবে যে কেন করলেন বা এরকম কিছু, তখন খারাপ লাগার কথা। বাট তারপর আমি বলবো যে আমাকে প্রচুর মানুষ সাপোর্ট করেছে, এবং প্রবাসীদের কথা বলবো। আমি জানি না কেন প্রবাসীদের তো প্রথমে আমাদের শ্রদ্ধা করে আমি সালাম করতে চাই, কারণ এই মানুষগুলো দেশের জন্য অনেক কষ্ট করে। তো এই মানুষগুলো আমাকে প্রচুর সাপোর্ট করেছে, মেন্টালি বলবো যে ভাই টেনশন করেন না, ইনশাআল্লাহ লাইফ আরও ভালো কিছু হবে। আমি নিজে আর কি বুঝতে পারিনি যে এই মানুষগুলো হঠাৎ করে কেন এইভাবে আর কি বলছে। তখন বুঝলাম যে না, এরা দেশকে অনেক বেশি ভালোবাসে। তো ব্যাপারগুলোর পরে হয়েছে কি, এই মানুষগুলো প্রচুর সাপোর্ট করেছে আমাকে। আমি দর্শকদেরও এইটুকুই বলতে চাই যে আমি যেহেতু দেশকে রিপ্রেজেন্ট করতে গিয়েছি, হয়তো এরপরে আরও ভালো কোথাও যাবো ইনশাআল্লাহ আরও। তো আমি চাই যে আমার দেশের মানুষ যেন আমাকে সাপোর্ট করে এবং সেই সাহসটুকু যোগায় যেন আমি আসলে ওই জায়গাগুলোতে যেতে পারি। নিশ্চয়ই তাই হবে, এবং আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। গল্প কথায় আসবার জন্য অসংখ্য ধন্যবাদ। গান শুনবো, তার আগে আমি দর্শকদের থেকে বিদায় নিয়ে আসি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প কথার আয়োজন। আবারও দেখা হবে নতুন আয়োজনে, নতুন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, গানে চলে যাচ্ছি। কোন গানটি শুনছি তাহলে আজকে? স্যাড গান আমার পছন্দের অনেক। এমনও তো প্রেম হয়। শুনি। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, নিজে নিজে জ্বলে পুড়ে ও পাষাণে বাঁধে যে হৃদয়। এমনও তো প্রেম হয়, ও চোখের জলে কথা কয়, ও যা কিছু আমার ছিল দিয়েছি